দর্শক, ধারণা করা হয়েছিল করোনা ভাইরাসের অভিঘাত মোকাবেলা করে 2021 সালের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। গত 7-8 মাসে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে সম্প্রতি দ্রুত গতিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও দেশের অর্থনীতিতে ঝুঁকিতে পড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি ব্যাংকিং খাতে। করোনা পরিস্থিতির কারণে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে বছরব্যাপী ছাড় দেওয়া হয়েছে। গত বছর খেলাপি ঋণের বড় অংশই পুনঃতফসিল হয়েছে। ঋণ বিতরণের চাপ থাকলেও আদায় কম হচ্ছে, ফলে কমে গেছে ব্যাংকের আয়। এতে বহুমুখী সংকটে পড়েছে দেশের ব্যাংকিং খাত। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনার দ্বিতীয় ঢেউ, ব্যাংকিং খাতে অভিঘাত ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তামাল। অনলাইনে যুক্ত আছেন এবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আহমেদ আল কবির। যাচ্ছি মূল আলোচনায়। জনাব পারভেজ তামাল, শুরুতেই আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। আপনি যদি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার মতো ব্যাংকিং খাতে কতটুকু সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, এবং কী ধরনের অভিঘাত পড়তে পারে এই দ্বিতীয় ঢেউ আমাদের ব্যাংকিং খাতের উপর? ধন্যবাদ। আসলে আমরা তো প্রথম ধাপের মধ্যেই চলছি। এখনও প্রথম ধাপের যে প্রণোদনা প্যাকেজ, বাংলাদেশ সরকারের যে প্রণোদনা প্যাকেজ ছিল, সেটাই আমরা সিএমএসএমইতে এখনও শেষ করতে পারিনি। সেখান থেকে আমরা মধ্যখানে আমরা খুব খুশি হয়ে গেছিলাম যে আমাদের এখানে করোনার প্রভাবটা কমে গেছে। আমরা নিজেরাই অসতর্ক হয়ে অনেক কাজ করেছি, এবং যদিও ব্যাংকগুলো সচেষ্ট ছিল, যে সচেতন ছিল, তারপরেও দেখা যাচ্ছে যে এখন করোনার যে প্রাদুর্ভাব, সেটা আমাদের সামাজিক জীবনে যেভাবে প্রভাব ফেলছে, আমরা বুঝতে পারছি যে আমাদের এই আবার এপ্রিল থেকে শুরু হবে, আবার আমাদের অর্থনীতির বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধ্য হয়ে আমাদের অর্থনীতির চাকা যে জিনিসগুলো বলা হয়, যে সমস্ত মাপকাঠি দিয়ে আমাদের অনেক কিছুই বন্ধ করতে হবে এবং এটার প্রভাব পড়বে। তবে আমি এখন একটা জিনিস বুঝি, যে বাংলাদেশে যে কোনো কারণে বাংলাদেশে গ্রামের অর্থনীতি এবং গ্রামের যে সামাজিক জীবন, এটা আপেক্ষিকভাবে করোনার প্রাদুর্ভাব থেকে আপেক্ষিকভাবে মুক্ত। এবং আমি এখানে দেখছি যে বাংলাদেশের যে আমাদের একটি মাত্র বাঁচার উপায়, সেটা হলো যে গ্রামের অর্থনীতির চাকাকে আরও সচল করতে হবে। দেশের ভিতরের অর্থনীতির চাকা যদি নিচ থেকে উপরে কাজ করে, আমার মনে হয় যে এই সেকেন্ড ওয়েভ আমরা কেউই এখন ফোরকাস্ট করতে পারছি না যে কি হবে, তবে সেকেন্ড ওয়েভের জন্য একটু সহজ হবে। আমাদের হয়তো প্রস্তুতিটা রাখতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। যারা মীর নাসির হোসেন, যে কোনো দেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। দেশে করোনা শুরুর পর প্রায় 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? মীর নাসির হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু খুব আশাবাদী ছিলাম যে ফার্স্ট ওয়েভটা যেভাবে চলছিল এবং টিকাদান কর্মসূচি যত সুন্দর করে সরকার এবার ম্যানেজ করেছে, তো আমরা মনে করেছিলাম যে এটা হয়তো ফল দেবে, কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে। ইন এ সেন্স, মানে যে লোকের মধ্যে কমপ্লেসেন্সি বেশি এসে গেছে, মনে করছে টিকা নিয়ে এসেছি, আর কোনো অসুবিধা হবে না। এই একটা দিক। দীর্ঘদিন আটকা থাকা, 1 বছর আটকা থাকার পরে লোকের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তারপরে পর্যটন কেন্দ্রগুলি খোলা হয়েছে, সেই সব জায়গায় মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি কোনো বালাই তারা রাখেনি, যার জন্য এই সেকেন্ড ওয়েভটা এসছে। এবং এইটার ভেরিয়েন্টটাও একটু ডিফারেন্ট, আর কি, কেন ভেরিয়েন্ট বলে বা ইউকে ভেরিয়েন্ট বলে। এইটা প্রোটোকল যেটা বাংলাদেশে ডাক্তাররা উদ্ভাবন করেছেন বা প্র্যাকটিস করছেন, সেটা কিন্তু অনেক সময় অ্যাড্রেস করছে না। এবং আপনি আজকে যদি দেখেন হাসপাতালগুলিতে আপনার জায়গা নেই, আপনার সংক্রমণ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, রেকর্ড পরিমাণ, এবং মৃত্যুর হারও রেকর্ড পরিমাণ বাংলাদেশের কনটেক্সটে। তো এইটা আমাদেরকে একদম আশাহত করে দিয়েছে, কারণ আমরা অনেক কষ্ট করে সরকারের সহযোগিতায় এই প্রণোদনা এবং বিভিন্ন রকম সুবিধার পাওয়ার ফলে অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু হয়েছিল। এবং মোস্ট অফ দ্য সেক্টর যেগুলি বন্ধ ছিল, সেগুলি আগে তো জুনের থেকে ধরুন রেডিমেড গার্মেন্টস শুরু হয়েছে, পরবর্তীতে আপনার ম্যানুফ্যাকচারিং রেডিমেড গার্মেন্টস অবশ্য তারও আগে জুনের থেকে
মোটামুটি অন্যান্য খাত উন্মুক্ত হয়েছে এবং বেশ কিছুদিন আগে আপনার পর্যটন খাত উন্মুক্ত হয়েছে। তো সেই জায়গায় এখন আমরা আবার ব্যাক গিয়ারে চলে যাচ্ছি। কারণ হচ্ছে যে এর ফলটা আসবে হচ্ছিল অর্থনীতি ব্যাপকভাবে কর্মসংস্থানের উপরে বিরাট একটা প্রভাব ফেলবে। মানুষ কর্মচ্যুত হয়েছে করোনার মধ্যে, আরো কিছুটা হয়তো আশার সৃষ্টি হয়েছিল, কিন্তু আবার সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। তো অর্থনীতিতে কিন্তু বিরাট এই প্রভাব পড়বে। আর ব্যাংকগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের সদিচ্ছার জন্য বেশ ভালো একটা মানে প্রণোদনা প্যাকেজ, এক্সেপ্টিং স্মল অ্যান্ড মিডিয়াম যেটা সেটা কিন্তু তারা ডিসবার্স করতে পারেনি বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের জন্য খুব সুখকর নয়। কিন্তু লার্জ ইউনিটগুলির আপনার প্রণোদনা তারা সময় মতো মোটামুটি দিয়েছে, এটা হেল্প করেছে ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু এখন যেটা, এবং সরকারের যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলি দিয়েছে, যেমন এসএলআর, সিআরআর, এগুলি কমানো এবং এডি রেশিও বাড়ানোর ফলে লিকুইডিটি পজিশন কিন্তু অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে চলে গেছে। সেই জন্য ঋণের গ্রহীতারা কিন্তু সুবিধা পাচ্ছেন যে স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারছে। কিন্তু যদি কর্মক্ষেত্রেই উন্মুক্ত না থাকে, যদি আমরা কর্মযোগ্য সৃষ্টি না করতে পারি, সেটা ব্যাহত হয়, তাহলে তো ব্যাংকগুলি অসুবিধা হয়ে পড়বে, অর্থনীতি অসুবিধা, কারণ ব্যাংকগুলি তাদের রিটার্নগুলি পাবে না এবং স্টাক আপ হয়ে যাবে অনেক জায়গায়। এমনি তো রিশিডিউলিং করতে হয়েছে অনেক সঙ্গত কারণে, এবং প্রণোদনার টাকাটা মানুষ ফেরত দেওয়া শুরু করেছে। এখন হয়তো দেখা যাবে যে সেটাও ব্যাহত হবে। হোলিস্টিক্যালি দেখতে গেলে যে দেখা যাবে যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, এবং এইটা কবে যে উত্তরণ ঘটবে কবে আমরা জানি না। বিল গেটস যেমন বলছে যে 2022 সালের শেষের দিকে হয়তো একটা পরিস্থিতিতে আসবে, কিন্তু এখন যেভাবে স্প্রেড করেছে বিভিন্ন দেশে, এইটা কখন, কারণ আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড হার্ড ইমিউনিটি গ্রো করতে হয়, তাহলে কিন্তু ভ্যাকসিনেশন যেভাবে করা দরকার সেটা করা সম্ভব হচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ল্যাগিং বিহাইন্ড লাইক এনিথিং। অন্যান্য দেশে, আফ্রিকার দেশগুলিতে পড়ছে, বাংলাদেশ সে তুলনায় ভালো করেছে, কিন্তু আমরা কত পার্সেন্ট লোককে এই পর্যন্ত টিকাদান করতে পেরেছি? সেই টিকাদান যদি আমরা, আমেরিকা এগ্রেসিভলি, ইউকে এগ্রেসিভলি করেছে, তারা কিন্তু তার ফল পাচ্ছে। কারণ ইউকেতে গতকাল নো ডেথ, কোনো মৃত্যু ঘটেনি। আমেরিকাও কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার ভ্যাকসিনেশন গুলি আমরা সবাই না পাই, মোটামুটি একটা অ্যাডাল্ট পপুলেশন, তাহলে কিন্তু এই অবস্থা থেকে উন্নতি হওয়ার কারণ নেই। কারণ পৃথিবী খুলেছিল, আবার বন্ধ হয়ে গেছে। আপনার এয়ারলাইন্স গুলি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ডেস্টিনেশন, বাংলাদেশের জন্য 5টা মাত্র ডেস্টিনেশন ওপেন আছে যেখানে মানুষ যেতে পারে, আর কোনো জায়গায় যাওয়ার মতো সুবিধা নেই। যদি কানেক্টিভিটি না থাকে, তাহলে আমাদের চলমান অর্থনীতিকে এগিয়ে নেওয়া কিন্তু খুবই দুরূহ হবে। এবং এই আপনার সংকট আমরা যে কবে উত্তরণ ঘটাবো সেটা সময়ই বলে দিতে পারে, এখনই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। ডক্টর আহমেদ আল কবির, করোনা মোকাবেলায় বিভিন্ন সেক্টরকে অন্তর্ভুক্ত করে সরকার কয়েক দফায় প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এই প্রণোদনা প্যাকেজটি ব্যাংক নির্ভর বলতে গেলে ঋণ নির্ভর। প্রণোদনার ব্যবস্থাপনা কতটা সন্তোষজনক? আমি যদি শুরুতে একটু বলি, যেটা হচ্ছে যে আমরা দ্বিতীয় ঢেউ যখন সামনে আসছে, এর আগে আমরা প্রথম ঢেউটাকে যেভাবে ম্যানেজ করতে পেরেছি, দ্বিতীয় ঢেউটাকে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা একটা আনসার্টেন ভবিষ্যতের দিকে যাচ্ছি। আমরা জানি না কিভাবে এই আনসার্টেন ভবিষ্যৎটাকে দেখবো বা দেখার কথা। আমরা হয়তো প্রেডিক্ট করতেছি অনেক কিছু, কিন্তু প্রথম ঢেউয়ের সময় আমরা দেখেছি অনেক আনপ্রেডিক্টেবল জিনিস ঘটে যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে এখনো ঘটার সম্ভাবনা আছে। কারণ এখন গ্লোবাল ইকোনমি বলি আর আমার বাংলাদেশের ইকোনমি বলি, যে রিলেটিভলি এখন মোর ভালনারেবল দেন দ্যাট অফ দ্য আর্লিয়ার টাইমস। এখন আমাদের যে গ্লোবাল ইকোনমিটাও শ্রিঙ্ক করতেছে, আমাদের গ্লোবাল আনএমপ্লয়মেন্টটাও বেড়ে গেছে, এবং দেশের মধ্যেও আনএমপ্লয়মেন্টটা বেড়ে গেছে। এবং ইন্ডিভিজুয়ালসরা দেশের ভিতরে যদি আমরা দেখি, তারাও কিন্তু বিভিন্ন ধরনের এক্সট্রিম হার্ডশিপ, ধনী হোক গরিব হোক, সকলেই বিভিন্ন ধরনের হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে, এবং বিজনেসম্যানরাও, যারা বিজনেস স্মল হোক, মিডিয়াম হোক আর লার্জ হোক, সকলেই কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে আছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে। এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আমাদের ব্যাংকিং খাত নিয়ে যে আপনি কথাটি বলেছেন, যেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাত কতটুকু তৈরি এটা মোকাবেলার জন্য, এটা প্রশ্নের সম্মুখীন। কারণ আমরা প্রথম দেখেছি
অনেকগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, কিন্তু এগুলা বিতরণ করা আমাদের ব্যাংকিং খাত তার ট্রেডিশনাল পদ্ধতিতে করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাকে তারা নিজেদের মধ্যে শুধরিয়ে উঠতে হবে। তারা টাইম নিচ্ছে, দে আর বাইং টাইম, কিন্তু এটা মনে হয় তাদেরকে অত্যন্ত দ্রুত গতিতে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যাংকিং খাতকে এইভাবে নিজেদেরকে ঢেলে সাজিয়ে প্রতিটি ব্যাংকে স্ব-উদ্যোগে এই কাজগুলো করতে হবে। আমাদের অনেকগুলো নতুন প্রণোদনার ঘোষণা এসেছে, যেমন ৩,০০০ বিদেশ ফেরত নারী কর্মী, তাদেরকে প্রায় ১৪৬ কোটি টাকার ঋণ দেওয়া হবে। এরপরে আরো আসছে যেটা হচ্ছে যে আরো অনেকগুলো প্রণোদনার কথা বলা হয়েছে, যেমন রপ্তানিমুখী শিল্প খাতের জন্য ১,০০০ কোটি টাকার ঋণ বিতরণ করবে 12 ব্যাংক, এটা আসছে। এবং এর ছাড়াও আমরা দেখছি 7 স্টার্টআপ উইল গেট 15 crore ক্যাপিটাল। এইসব অনেকগুলো ছোট ছোট আরো দেখছি, যেগুলা বড় বড় প্রণোদনার পাশাপাশি এইগুলা দেখছি। কিন্তু এই বিতরণ করার জন্য বা যে সিস্টেমস ডেভেলপ করার জন্য কতটুকু আমরা তৈরি এই পরিবর্তিত পরিস্থিতিতে, এইটা এখন আমাদেরকে খুব নিবিড়ভাবে দেখতে হবে এবং আলাপ আলোচনা করতে হবে। আমি মনে করি ব্যাংকগুলা এখনো তৈরি না। ব্যাংকগুলা তাদের অ্যাটিটিউডে পরিবর্তন করতে হবে, যে ট্রেডিশনাল চিন্তাধারা থেকে বের হয়ে নতুন ভাবে এইগুলোকে কিভাবে করা যায় পরিবর্তিত পরিস্থিতিতে। বিশেষ করে এখন যে আরো বেশি যে সরকার এই সপ্তাহে ঘোষণা করেছেন যে অল্টারনেটিভ ডেতে রোস্টার করে স্টাফদেরকে আনার ব্যাপারে একটা ঠিক গাইডলাইন ইস্যু করেন নাই, কিন্তু অ্যাডভাইজারি ইস্যু করছেন। এরপরেও আমরা দেখছি যেটা হচ্ছে যে টিকার সাপ্লাই নিয়েও যেসব কথাবার্তা হচ্ছে, কারণ টিকা ইজ দি আনসার ইন মেনি ওয়েজ, কারণ এটা আমাদেরকে ভালনারেবিলিটি কমাবে। কিন্তু আমাদের তো সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল। আমরা কতটুকু আমরা করতে পারবো? আমরা স্পিড আপ করতে গেলেও আমরা পারবো না যদি আমাদের সাপ্লাই চেইন যদি রেডি না থাকে। এবং বিশ্বব্যাপী এই সমস্যাটা, এটা শুধু বাংলাদেশ অনেক ভালো আছে, কিন্তু অন্যান্য দেশের অবস্থা আরো অনেক খারাপ। অতএব এই যে অবস্থাতে আমাদের করণীয় সম্পর্কে আমাদেরকে খুবই র্যাপিডলি অনেক দিক বিবেচনায় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা যদি না করি তবে কিন্তু আমরা মোকাবেলা করা খুবই কঠিন হবে। তবে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ, অলওয়েজ বাংলাদেশ নতুন ভাবে সবকিছুকে মোকাবেলা করে এবং আগের ইতিহাস তাই বলে। অতএব আমার বিশ্বাস বাংলাদেশ পারবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে চ্যালেঞ্জ আছে আমাদের সামনে অনেক বেশি, এবং নিজেদেরকে বিশেষ করে ব্যাংকিং খাতকে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে পর্যালোচনা করে আমাদেরকে ব্যাংকিং খাতকে আরো নতুন ভাবে তৈরি করতে হবে। ব্যাংকিং খাত যেভাবে চলছে ট্রেডিশনাল ওয়েতে, এইভাবে বিজনেস নট অ্যাজ ইউজুয়াল, এটা বুঝতে হবে এবং এই বিজনেস নট অ্যাজ ইউজুয়াল কে মনে রেখেই প্রত্যেককেই কাজ করতে হবে। আমাদের ব্যাংকিং খাতের বিশেষ করে সরকারি ব্যাংকই হোক আর বেসরকারি ব্যাংকই হোক, সকলেই কিন্তু খুব কনজারভেটিভ ওয়েতে চলছেন। এই কনজারভেটিভ ওয়েতে চলা ভালো, কারণ আমাদের একটা ভয়ভীতি আছে যে ক্লাসিফিকেশন বাড়তে পারে বিকজ সেকেন্ড ওয়েভের ধাক্কার ফলে। কিন্তু এইগুলোকে বিবেচনায় নিয়েই আমাদেরকে মনে হয় জোর দিতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে, যেটা সরকারও বলছেন। কিন্তু ব্যাংকগুলা অনেকটা পিছিয়ে আছেন তাদের ট্রেডিশনাল চিন্তাধারা, যেটা হচ্ছে যে বড়দেরকে ঋণ দেওয়া অনেক সহজ এবং এইটা বড়দেরা নিজেরাও পার্সু করেন, আর ছোটরা নিজেরা পার্সু করেও না। আর অন্যদিকে এদেরকে ঋণ দেওয়াটাও বা তাদেরকে নেটের মধ্যে নেওয়াটাও খুব কঠিন। অতএব এই সার্বিক বিবেচনায় আমাদেরকে অবশ্যই সকলকে এই বিষয়গুলো চিন্তায় নিয়ে আমাদেরকে ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতে হবে, এবং ব্যাংকিং খাত যদি তৈরি হয়ে যায় তবে কিন্তু আমরা এই অবস্থাটাকে মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ আপনাকে জনাব পারভেজ তোমান। আহমেদ আল কবির যে কথাটি বলছিলেন কিছুক্ষণ আগে, যে এই করোনা ঝুঁকির মধ্যেও ব্যাংকগুলো ট্র্যাডিশনাল ব্যাংকিং করছে, এটা আসলে কতটুকু ঝুঁকিমুক্ত রাখতে পারবে দেশের অর্থনীতিকে কিংবা ব্যাংকিং খাতকে? এবং সরকার যে প্রণোদনাগুলো দিয়েছে কিংবা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে অনেক ছাড় দিয়েছে, সেগুলো কতটুকু যথেষ্ট কিংবা কতটুকু কাজে দেবে যদি সেকেন্ড ওয়েভ আসে? প্রথম ওয়েভটা তো এখনো সবগুলো ব্যাংক কাটিয়ে উঠতে পারেনি আমরা যতটুকু জানি।
আসলে দেখেন যে গত বছরের কথা যদি চিন্তা করি, এই দিনকার কথা, গত বছরকার এই দিনকে, তখন ছিলাম আমরা আসলেই জানতাম না যে আমাদের সামনে কি অপেক্ষা করছে। আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করছি। এবং যদি সেইখান থেকে যদি গত বছরে যে আমাদের যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, গত বছর আমরা অনেক কিছু শিখেছি এবং সেখান থেকে আমাদের যে আসলে সারা পৃথিবীতে তৃতীয় ওয়েভ চলছে, থার্ড ওয়েভ বলা হচ্ছে, আমরা আমাদের সেকেন্ড ওয়েভ বলছি। তো সেখানে আমরা সত্যিকার অর্থে সত্যি ট্র্যাডিশনাল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি যদি দেখেন গত বছরে 40% অ্যাটলিস্ট আদায় হয়নি। টোটাল ক্যাশ ফ্লো সার্কেল হচ্ছে না, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে আছে। প্রণোদনা প্যাকেজের যে বাংলাদেশ ব্যাংক অলরেডি আমাদের ব্যাংকগুলোর কাছ থেকে টাকা কাটা শুরু করেছে, কিন্তু আমরা আমাদের গ্রাহকদের যাদেরকে প্রণোদনা দিয়েছি তারা কিন্তু রেডি না প্রণোদনা টাকা ফেরত দেওয়ার। তো আমরা কিন্তু অলরেডি প্রবলেমের মুখে আছি। সেখানে আবার সেকেন্ড ওয়েভ আমরা বলছি যে শুরু হয়েছে, এবং সত্যিকার অর্থে এটা তো আসলে শুরু হয়েছে বলে না, আমরা অলরেডি বুঝতে পারছি আমাদের হসপিটালগুলোতে কোনো সিট নাই। আমরা পারিপার্শ্বিক সব জায়গায় আমরা এটা অনুভব করতে পারছি। আমরা বেশি টিকা পেয়ে আমরা বেশি ইনফ্লুয়েসড হয়েছিলাম যে আমরা সব কিছু থেকে মুক্ত হয়ে গেছি, বাংলাদেশে কিছু হবে না, এরকম চিন্তাভাবনা। এখন ট্র্যাডিশনাল চিন্তাভাবনা থেকে যেদিকে যেতে হবে সেটা যেতে হবে যে দেশের ভিতরের অর্থনীতি। কারণ সারা পৃথিবীতেই অর্থনৈতিক মন্দা চলছে। আমাদের এক্সপোর্ট এখন আবার প্রবলেমে আছে, আরও প্রবলেম ঘনীভূত হবে। সেখানে আমাদের দরকার যে আমাদের দেশের ভিতরের অর্থনীতির চাকাকে নিচ থেকে উপরে কিভাবে সচল করে, কারণ আমাদের কিন্তু এখন বাঁচার লড়াই আবারও শুরু হচ্ছে। আমরা যদি বেঁচে থাকি তাহলেই কিন্তু আমাদের প্রফিট, আমি মনে করব। ব্যাংকগুলো সার্ভাইভ করলেই প্রফিট। সেখান থেকে আমাদের দেশের ইন্টারনাল অর্থনীতিকে চিন্তা করা উচিত, বিশ্লেষণ করা উচিত। সেখান থেকে নিচ থেকে উপরে কিভাবে আমরা বিশ্লেষণ করব, গ্রামের দিকে বেশি কর্মসংস্থান হয় এবং সহজে ইন্টারনাল রোটেশন অফ মানে এই যে ক্যাশ ফ্লো, সেখান থেকে গ্রামে কি কাজ করা যায়। নিচের দিকে যেহেতু করোনার প্রভাব মুক্ত বেশি হচ্ছে, কারণ তারা বিদেশিদের সাথে যারা করোনা সংক্রমণ হচ্ছে তাদের সাথে মিশছে না, সেখানে কিছু কর্মসংস্থান তৈরি করার ব্যাপারে সবাই সচেষ্ট হবে এবং নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করতে হবে। এবং সত্যিকার অর্থে এখন ট্র্যাডিশনাল যে বিজনেসগুলো আছে সেখানকার বাইরে আমরা দেখতে হবে, প্রথম কাজ হলো কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় এবং সেই ক্যাশ ফ্লো কীভাবে রান করা যায়। এই কর্মসংস্থান তৈরিতে আমাদের ট্র্যাডিশনাল চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে সত্যি আমাদের ফিরে আসতে, আমরা শুধু কথায় আপনার কথার প্রসঙ্গে যদি আমি বলি, আমাদের কিন্তু একটি বিশাল বড় জনসংখ্যা, আমাদের 16 কোটির উপরে আমাদের জনসংখ্যা। এটা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে অনেকে 18 কোটির কথাও বলেন। তো এটা কিন্তু একটা বিশাল বড় অর্থনীতি। এবং সত্যি কথা বলতে এই যে আপনি নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচ পর্যন্ত যে অর্থনীতির চাকাকে সচল রাখার কথা বলছেন, সেই চাকা কিন্তু সচল করা সম্ভব হয়েছিল বলেই গত যে করোনার ধাক্কা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম কিছুটা হলেও। আমাদের কিন্তু যে জিনিসগুলো প্রয়োজন, যেহেতু আপনি এক্সপোর্টের কথা বলছেন কিংবা আমরা প্রেডিক্ট করছি আবারও এক্সপোর্টে একটি ধাক্কা খেতে পারে, তারপর ইন্টারন্যাশনালি আপনার পণ্য আদান প্রদানে কিংবা যোগাযোগ ব্যবস্থা একটি বড় ধরনের সরবরাহ ব্যবস্থাটা ভেঙে পড়ে কিংবা গতবার আমরা ভেঙে পড়তে দেখেছি। এরকম অবস্থা তৈরি হলে আমাদের যে অর্থনীতি, সেখানে প্রায়োরিটিটাকে যদি আমরা বেস করে সেটার উপরে যদি আমরা গুরুত্ব দিয়ে কাজ করি, তাহলে তো সঠিক পরিকল্পনা হলে যে কোনো বড় ধরনের ঝুঁকিকেও আমরা মোকাবিলা করতে পারি। সে ব্যাপারে আপনি কতটুকু একমত? আমি একমত যে সত্যিকার অর্থে আমি আবারও যেটা শেষ করতে চাচ্ছি যে সিএমএসএমই এই শব্দটা আমরা বলি, কিন্তু সিএমএস মানে কটেজ মাইক্রো এবং স্মল নিয়ে এখন আমরা ব্যাংকগুলো যদি কাজ করা শুরু করি, রিয়েলি এই সেক্টরের প্রতি আমরা যদি নজরদারি, তো অর্থনীতির প্রাণ, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে না। বাংলাদেশে সত্যিকার অর্থে ব্যাংকগুলো, আমি বলছি আমাদের ব্যাংকগুলোর কথা, আমরা ঘুরে ফিরে কিন্তু আমরা কর্পোরেট সেক্টরে এবং মিডিয়াম এন্টারপ্রাইজের কাছেই যাচ্ছি, কটেজ মাইক্রো ব্যাংকগুলোর কাছেই আসতেছে না। তারা কিন্তু দেখেন 2.5 লক্ষ কোটি টাকা হলো এনজিওদের ইনভেস্টমেন্ট। সম্প্রতি আপনি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, আপনার ব্যাংকের মাধ্যমে আপনি উপশাখা করছেন। এবং আমরা কিন্তু শুধু উপশাখা না, আমরা কটেজ এবং মাইক্রো নিয়ে কাজ করছি এবং একদম গ্রামে চলে গেছি। গ্রামে প্রায় 350 ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে মার্চ, এবং আমরা জুন পর্যন্ত আরও ব্রাঞ্চ করব গ্রামে।
এটার পিছনে কারণ হলো যে করোনা, আমাদের প্রেডিকশন, আমরা যারা প্রবাসী তারা তো একদম করোনার ফ্রন্টলাইনার। আমরা বিভিন্ন দেশের থেকে যে খবর পাচ্ছি, সেই কারণে কিন্তু আমাদের ব্যাংক কিন্তু গত বছরে একদম উল্টো নীতিতে গিয়েছি। আমরা একদম গ্রামে চলে গিয়েছি এবং আমরা শুধু কটেজ মাইক্রো নিয়ে কাজ করব, এরকম প্রস্তুতি আমরা নিয়েছি। কারণ আমাদের এই বছর যত ঋণ প্রদান করা হবে তার 70% ঋণ প্রদান করা হবে গ্রামে। এটা আমরা এটা আগেই বাজেটে নিয়েছি জানুয়ারি মাসে। এখন আমরা এই দিকে সচেষ্ট থাকবো। তারপরেও আমরা জানি না যে প্রেডিকশন কোন দিকে যাবে, যে গ্রাম যে করোনা মুক্ত থাকবে সেটাও জানি না, কিন্তু গ্রাম যেহেতু আমাদেরকে প্রথম মৌলিক চাহিদাগুলো পূরণ করে, সেখানে আমরা যদি কাজ করি, আমি মনে করি যে শহরে যে কর্মসংস্থানের যে প্রবলেম চলছে, সেটা আমরা কিছুটা হলেও গ্রামে এটা ম্যানেজ করা সম্ভব হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মীর নাসির হোসেন, আমাদের ব্যাংকিং খাতে নানা রকম চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে চলে আসছে। করোনার কারণে এই চ্যালেঞ্জ কতটা দীর্ঘায়িত হয়েছে কিংবা হতে পারে, আমরা শুনবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি ব্যাংকিং খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। যারা মীর নাসির হোসেন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে আমাদের ব্যাংকিং খাতে নানা রকমের চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে চলে আসছে, করোনার কারণে এই চ্যালেঞ্জ কতটা দীর্ঘায়িত হয়েছে কিংবা হতে পারে? করোনার কারণে তো ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যদি এই আনসার্টেনটি চলতে থাকে, যে সংক্রমণের যে পরিস্থিতি, তাহলে তো অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছিল যে অর্থনীতিকে সচল রাখে ব্যাংক খাত, বিশেষ করে সেখানে আপনার যে ক্রেডিট প্রদান বা বিভিন্ন ইয়েতে সহায়তা দেওয়া হয়। যেমন আপনি দেখেন যে ইয়েতে মনিটারি পলিসিতে আছে 14.69% হয়তো ক্রেডিট ফ্লো হওয়ার কথা, সেখানে 9% নেমে এসছে, কারণ ডিমান্ড ফর ক্রেডিট কমে গেছে। যার জন্য অর্থনীতির যে স্থবিরতা দীর্ঘদিন ধরে চলছিল, এটা আরো ঘনীভূত হয়েছে। যেমন প্রাইভেট সেক্টর, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু উল্লেখযোগ্য হয়নি। কারণ সবচেয়ে বেশি কোন খাত কর্মসংস্থান করতে পারে, এখানে মূলত এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং, এই দুটো। সার্ভিস সেক্টরে যথেষ্ট রয়েছে, যদিও সেখানে আপনার ভ্যালুয়েশন অনেক রয়েছে, কিন্তু এই দুইটা খাত যদি আমরা সঠিক না করতে পারি বা এটা সচল রাখতে না পারি, তাহলে কিন্তু সম্ভব। কারণ এগ্রিকালচার এই প্যান্ডামিক পিরিয়ডের মধ্যে বাংলাদেশের মানুষকে খাইয়ে রেখেছে, তাদের খাবার যোগান দিয়েছে। এখন কিন্তু বিভিন্ন কারণে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে, চালের কিছুটা, যেটা আমাদের কোনোদিন সেরকম ভাবে ছিল না। তারপরে পেঁয়াজের মূল্য আপনার কৃষক সেভাবে পায়নি বিভিন্ন কারণে। তো এবং একটা ফুলের চাষের একটা বিরাট ব্যাপক মার্কেট ছিল, সেই জেলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানে অলমোস্ট যশোর বা নোয়াপাড়ায় চলে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি এগ্রিকালচারে সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং ম্যানুফ্যাকচারিং। এইগুলি যদি করা যায়, তাহলে যে ব্যাংকগুলি যে এক্সপোজার, সেই এক্সপোজার গুলি তখনই হবে যদি মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়ে। কারণ হচ্ছিল যে মানুষকে তো খরচ করতে হবে, খরচ করলেই পণ্য বিক্রি হবে, বিপণন হবে, সেই জিনিসটা ইনশিওর হবে। সেই জায়গাতে যদি না করা যায়, ব্যাংকের যে ঋণগুলি দিয়েছে সেগুলি যদি ফেরত না আসে, ব্যাংকগুলি তো কিছুদিন পরে আপনার তাদের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারবে না, লোন পাইল আপ হয়ে যাবে। যে এমনি তো আমাদের এনপিএল রেশিও খুব হাই, এবং এই পিরিয়ডে ছাড় দেওয়ার জন্য, যেহেতু ক্লাসিফিকেশন টাইমটা বাড়ানোর জন্য, হয়তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে সেরকম উল্লম্ফন হয়েছে, দেখা যাচ্ছে না এনপিএল রেশিও, কিন্তু আসলে কিন্তু রিয়েল যদি দেখেন তাতে বেড়েছে। কারণ অনেক লোকই কিন্তু সময় মতো টাকা দিতে পারেনি। আর যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলি বিপদের মধ্যে পড়ে যাবে। ব্যাংক বিপদে পড়া মানে অর্থনৈতিক বিপদে পড়া আর কি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর আহমেদ আল কবির, একদিকে ব্যাংকিং খাতের উপর প্রণোদনার অর্থ ছাড়ের চাপ আছে, অন্যদিকে ঋণের কিস্তি আদায়ে অনেকটাই স্থবিরতা চলছে। সামগ্রিকভাবে এই চাপ সামাল দেওয়ার সক্ষমতা দেশের ব্যাংকিং খাতের কতখানি আছে আমাদের? বাংলাদেশের ব্যাংকিং খাত এই চাপগুলো মোকাবেলা করার জন্য সক্ষম বলে আমি মনে করি। তবে তাদের যে প্রস্তুতির প্রয়োজন এই পরিবর্তিত পরিস্থিতিতে, আমি সেটার জন্য তারা এখনো সবগুলো ব্যাংক তৈরি না। কিছু কিছু ব্যাংক বেশ সুন্দর কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু বেশিরভাগ ব্যাংকই
এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে পরিবর্তিত একটা ডাইনামিক অ্যাপ্রোচ প্রয়োজন ছিল, এটা কিন্তু এখনো তারা নিতে সক্ষম হয়নি। খুব কম ব্যাংকই আমি দেখেছি যেটা হচ্ছে যে কোনো নতুন প্রোডাক্ট ডেভেলপ করেছে যেটা এই পরিবর্তিত পরিস্থিতিকে তারা ব্যবহার করতে পারে। ওই ট্রেডিশনাল পুরানো প্রোডাক্ট নিয়েই তারা চলছে, যে ব্যাংকের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো, এগুলাকে তারা কিন্তু নতুন ভাবে চিন্তা ভাবনা করে তৈরি করার জন্য। এখন যে তথ্য প্রযুক্তি ভিত্তিক বা যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে এত বেশি প্রয়োজন, সেইটা আমাদের যে আগে যেগুলা ছিল, আমাদের যে আইসিটি বেসড যে ব্যাংকিং যেটা ছিল, এইগুলা থেকে কিন্তু নতুন কোনো কিছু আসছে নাই। নতুন এই যে গত এক বছরেও এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি প্রত্যাশা করেছিলাম যে ব্যাংকগুলা এই নতুন ব্রাঞ্চ না করে তারা কিভাবে নেটওয়ার্কিং বাড়ানো যায়, কিভাবে তাদের যে বেসটাকে আরো বাড়ানো যায়, কিভাবে নতুন গ্রাহক তাদের মধ্যে টানতে পারে, এই জাতীয় উদ্যোগগুলাকে তারা নতুন নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে তারা নিবে। কিন্তু এই জাতীয় স্ট্র্যাটেজি অনেকটা অনুপস্থিত, এবং এইগুলাকে তাদেরকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা বলেছেন একটু আগে, যেটা হচ্ছে যে আমাদের কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড, এবং এই কৃষির এই যে মেরুদণ্ড, এটাতে ভ্যালু এডিশন করলে তো ডেফিনেটলি হবে, কিন্তু আমাদের এই আগামী কয়েক মাসের মধ্যে এক মাসের মধ্যেই আমরা যদি বুড়ো ফসলটা যদি আমাদের উঠে, তবে আমাদের সিচুয়েশন টেকল হবে। আর যদি বুড়ো ফসল আমরা যদি আল্লাহ না করুক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তবে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপদের দিকে যাচ্ছি। অতএব এই যে শুধু বুড়ো ফসল বলতে আমরা যেটা আমাদের, কারণ মূল ফসল হচ্ছে, মূল যে স্টেপল ফুড হচ্ছে আমাদের রাইস, এবং রাইসের প্রোডাকশন ডিপেন্ডেন্ট অন দ্যাট। আর হচ্ছে যে কৃষির সাথে শুধু যে অন্যান্য যে রিলেটেড যেগুলো আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু এই সময়ে আমাদেরকে মোর স্কিল বেসড এডুকেশনের দিকে, আমাদের মানব সম্পদকে আরো স্কিল বেসড এডুকেশনের দিকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য, অগ্রসর করার জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টরে উদ্যোগী হওয়া উচিত ছিল। এই কাজটা কিন্তু গতানুগতিক ভাবে চলছে, সরকারি ভাবেও চলছে, আর বেসরকারিকে উদ্যোগগুলোকেও যে প্রশংসিত করা বা কোনোভাবে সাহায্য সহযোগিতা করা, এটাতে কোনো খুব বড় ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। অতএব এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমাদের রিমিটেন্স একটা বড় শক্তি হিসাবে আসছে। এই যে দ্বিতীয় আমাদের যে আয়ের উৎস, এই উৎসটাকে যদি আমরা আরো বাড়াতে হয়, এর মোমেন্টামটাকে ধরে রাখতে হয়, তবে অবশ্যই আমাদেরকে স্কিল বেসড এডুকেশনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমাদেরকে আরো বেশি নিজেদেরকে প্রসারিত করতে হবে। সমস্যা আসবে, সমস্যা যাচ্ছে না, এটা আগামী কয়েক বছর থাকবে, এবং এইটা মোকাবেলার জন্য এই ধরনের ডাইনামিক স্ট্র্যাটেজিস গুলা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। এগুলো যদি করতে আমরা ব্যর্থ হই, তবে কিন্তু আমরা ওই অ্যাডহক স্ট্র্যাটেজি দিয়ে আমরা এগোতে পারবো না। আমাদেরকে এই মুহূর্তে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকটা ব্যাংকে তাদের নিজস্ব কর্মসূচি নিতে হবে। বাংলাদেশ ব্যাংকে সার্বিক অবস্থা বিবেচনা করেও পরিকল্পনা নিতে হবে, এবং সরকারের নীতি নির্ধারণী মহলে, বিশেষ করে মন্ত্রণালয় এবং যে পরিকল্পনা মন্ত্রণালয়, সকলে মিলে যদি এই ধরনের নীতি পরিবর্তন আনেন এবং এইগুলাকে কিভাবে প্রণোদনা দিবেন, কিভাবে সাহায্য, ট্রেডিশনাল প্রণোদনারও দিন কিন্তু অনেকটা শেষ, এখন দিতে হবে মানুষ তৈরির জন্য। যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি আমরা, যে জায়গায় আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, সেই জায়গায় যদি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি বাই ডেভেলপিং স্কিল বেসড হিউম্যান রিসোর্স, তখনই কিন্তু আমরা এটার থেকে বের হয়ে আসতে পারবো। ব্যাংকরা সহযোগিতা করে পারে, ব্যাংকরা বড় ধরনের একটা সহযোগী হিসাবে এটাতে কাজ করতে পারে। আমার মনে হয় এই কাজটি তড়িৎ গতিতে করা উচিত নীতি নির্ধারণী মহলে এবং আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব পারভেজ কামাল, করোনার এই সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হ্যাকার গ্রুপ বেশ তৎপর হয়ে উঠেছে, দেশি এবং বিদেশি, বিশেষ করে আন্তর্জাতিক কিছু গ্রুপ যাদের কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। তারা অলরেডি সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংক সহ কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলাও করেছে। এ ধরনের ঝুঁকি মোকাবেলায় দেশের ব্যাংকিং খাতের কি প্রস্তুতি আছে, কিংবা কতটুকু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি? আসলে আপনি বোঝেন যে আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, এটা তো আমরা সবাই জানি। এখন করোনার কারণে সবাই
এই যে আপনারা বিভিন্ন আন্তর্জাতিক যে হ্যাকার তাদের মধ্যে কিন্তু ইয়াং জেনারেশন অনেক বেশি এবং তারা যেহেতু এখন অনলাইনে পড়াশোনা সব দেশেই কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ Exactly. এবং এর ফলে তাদের অফুরন্ত সময় এই অফুরন্ত সময়কে তারা একটা মানে এই আমি নিজে এরকম একটা পরিবেশ থেকে উঠে আসছি এবং আমার আশেপাশে আমি সবসময় দেখেছি নিজে আইটির লোক আমি এটা জানি এবং পরবর্তীতে দেখা যায় যে তারা এটা একটা খেলা হিসাবে নিয়েও পরবর্তীতে চ্যালেঞ্জ হিসাবে নেয় যে কয়টা ব্যাংক ফেলাই দিলাম কয়টা দেশের বিভিন্ন সিস্টেমে ডিস্টার্ব করলাম কিন্তু আমরা মনে করি যে এখন কিন্তু আমরা সবাই আইসিটি প্রযুক্তি নির্ভর ব্যাংকিংও প্রযুক্তি নির্ভর আমরা যদি আমাদের নিজেদের সিকিউরিটি সিস্টেম নিয়ে যদি চিন্তা ভাবনা না করি বাংলাদেশে এমনি হামলার উপরে আছে গত 1-1.5 বছর ধরে এবং বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় গত বছর হামলা হয়েছে তো সেইগুলো মানে আমি বলছি সাইবার অ্যাটাকের কথা তো সেইখানে আমরা মনে হয় যে আমাদের ব্যাংকগুলোর প্রস্তুতি বিভিন্নভাবে নেওয়া হয়েছে আমি মেইন যে কথাটা বলেছি যে এখন কিন্তু করোনার এই সময় বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আমরা আছি নিজেকে বেঁচে থাকার সংগ্রাম সেখানে আমরা আমাদের অস্তিত্বের আমি যদি পুরো ব্যাপারটাতে নিয়ে আসি যে আমরা প্রযুক্তি নির্ভর এবং আমাদের ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে বিজনেসকে নতুন ধরনের চিন্তাভাবনা করতে হবে নতুন ধরনের প্রোডাক্ট দিতে হবে এবং আমি মনে করি যে এই সময়ে ব্যাংকগুলোর লং টাইম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত না শর্ট টাইম ইনভেস্টমেন্টে বেটার রেজাল্ট এবং সরাসরি কর্মসংস্থান হয় এই ধরনের প্রকল্প নিয়ে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আগাতে হবে এবং এই ধরনের যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে তাদেরকে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত জি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতিতে আবারও স্থবিরতা নেমে আসতে পারে যা ব্যাপক ঝুঁকিতে ফেলবে দেশের ব্যাংকিং খাতকে তথা দেশকে এই অবস্থা থেকে দেশের ব্যাংকিং খাতকে রক্ষা করতে হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে জীবনের সুরক্ষা নিশ্চিত করে দেশের অর্থনীতিকে সচল রাখার কৌশল খুঁজে বের করতে হবে বিশ্বগুলো যেমনটি বলছেন করোনাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে এক ভয়াবহ অনিশ্চয়তায় পড়বে দেশের অর্থনীতি ব্যাংক খাত সর্বোপরি বাংলাদেশ সুতরাং সবার আগে করোনা নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নিতে হবে ব্যাংকগুলোর কার্যক্রমে বৈচিত্র্য আনতে হবে সাইবার ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে হবে দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়